নিয়ম। হ্যাঁ, সরকার যেভাবে নিয়ম ঘোষণা করে সম্ভবত ভ্যাকসিনেশন হয়ে গেলে মানে ফিজিক্যালি ক্লাস চালু করে দিবে, এরকম হতে পারে। আপনারা কি ভ্যাকসিন দিচ্ছেন? আমি তখনই নিয়ে নিয়েছিলাম, যখন এসেছিল তখন নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এইটা দেখা যাবে যে খুব সীমিত সংখ্যক, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখনো ভ্যাকসিন পাইনি, এমন হতে পারে। না স্যার, আমি ভ্যাকসিন দিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তো যখন নিশ্চিত হবে যে সরকার মানে 80% 90% স্টুডেন্টসরা ভ্যাকসিন দিয়ে ফেলেছে, তাহলে ধরেন ইয়ে করে দিবে। যেমন মেডিকেল কলেজের সব শিক্ষার্থীকে কিন্তু ভ্যাকসিন দিয়ে ফেলেছে। তারপরে এরকম ঢাকা ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিবে, ধরেন পাবলিক ইউনিভার্সিটি গুলো, চিটা ইউনিভার্সিটি, তারপরে এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটি এনশিওর করে যে তাদের সব স্টুডেন্টকে দেওয়া হয়েছে। এগুলি নিশ্চিত হওয়ার পর আমার মনে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের আগে মনে হচ্ছে আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই, এরকম ভার্চুয়ালি চলবে। যেমন কালকে শিক্ষামন্ত্রী একটা অ্যানাউন্সমেন্ট দিছে যে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে মানে পরিস্থিতি দেখে নভেম্বর ডিসেম্বরের দিকে এসএসসি এসএসসি নিবে, নইলে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে ইয়ে হবে, এই ফলাফল ঘোষণা করবে, এটা বলে দিয়েছে। যাই হোক, স্যার আমাদেরও কি অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হবে নাকি কলেজে? আসলে এই ন্যাশনাল ইউনিভার্সিটি এটা তো বসে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিবে, এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। হ্যাঁ, আপনাদের পরীক্ষাগুলো কি অ্যাসাইনমেন্টে নিবে, এটা তো সারা দেশের এসএসসি এসএসসির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তা আমার মনে হয় না যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটা করবে। হ্যাঁ, এখানে পরীক্ষা অবশ্যই নিবে, দেরি হলে স্যার ভার্চুয়ালি ক্লাস হলে আমরা শিখতে পারতেছি, কিন্তু একটা সমস্যা সবাই নতুন, তো ফ্রেন্ড সার্কেল থাকলে একটু গ্রুপ ডিসকাশন করে হলেও পড়ালেখা করা যায়, না হলে একদম নিজেদের পড়া নিজেরা করা যায়। এটা তো হচ্ছে ধরেন থাকে না, এটা তো হচ্ছে আমাদের মেইন সিস্টেম না এডুকেশনাল, এটা হচ্ছে অপশনাল। এটা পরিস্থিতি বিবেচনায় একদম লেখাপড়া বন্ধ রাখার চেয়ে ধরেন এই কিছুটা হলেও লেখাপড়ার টাচে থাকা, এটা এইটা কি আসল যে শিক্ষার যে এনভায়রনমেন্ট ক্লাসরুম, এখানে তো হায়ার এডুকেশনের ক্ষেত্রে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির যে চর্চা, এগুলি তো ওইরকম ক্লাসে আমরা যেভাবে ফ্রিলি একটা বিষয় ডিসকাস করতে পারি, এখানে অতটুকু কি পারতেছি? স্যার আপনি একটা জিনিস পড়াই দিলেন, ধরেন আমি কোনো কিছু বুঝলাম না, এটা আমি নিজে নিজে করে যতটুকু বুঝতে পারি, এই যে আমি একটা কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করব, আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবো, স্যার ওই সুযোগটা হয়ে ওঠে না। অনেক সময় না বুঝলে ততটুকুতে না বুঝে থাকা অবস্থায় রয়ে যায়। আপনাকেও অনেক সময় সুযোগ হয় না যে কোয়েশ্চেনটা করবো, ক্লাসে থাকলে সুযোগ থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা মোটামুটি কথা হচ্ছে এটা মানে সাপ্লিমেন্টারি একটা বিষয়, এটা অল্টারনেটিভ একটা বিষয়, এটা অরিজিনাল এডুকেশন সিস্টেম তো না। জি স্যার, পরিস্থিতির কারণে করতে হচ্ছে, কি করবেন। হ্যাঁ স্যার আমরা অনেক লাকি, আমাদের প্রত্যেকটা ক্লাস হয়। অন্যান্য স্যার 9 মাসের কানামা অনেক ভালো, কি করার নাই। সেটাই সেটাই, হ্যাঁ, এতগুলা ক্লাসও হয় না স্যার, আমরা একটা ক্লাসও মিস দিচ্ছি না, প্রত্যেকটা ক্লাস হচ্ছে, সব টিচাররা ক্লাস নিচ্ছে, এটা থেকে অনেক কিছু শিখতে পারতেছি। এটা ভালো। আপনারা যারা এই যে 700 750 স্টুডেন্ট, আপনারা যারা ধরেন অ্যাবাউট 100 রেগুলার ক্লাস করতেছেন, আপনাদের জন্য লেখাপড়াটা খুব ইজিয়ার মনে হবে। হ্যাঁ, কারণ কি জানেন, এই আপনি যখন পরীক্ষার আগে লেখাপড়া করতে বসবেন, তখন আপনার কাছে কোনো কিছু আর স্ট্রেঞ্জ মনে হবে না, আপনি ক্লাসে একটু হলেও বিষয়টা শুনেছেন। হ্যাঁ, একটা কনফিডেন্স চলে আসবে। আর অনেকে বলে যে দূর, আমি বাজার থেকে 2-1টা গাইড বই টই কিনে পরীক্ষার আগে 2-4-5-7 দিন 15 দিন পরে আমি পরীক্ষা দিয়ে দিব, হয়তো পাশ হয়তো করবে। হ্যাঁ, এরকম এই সিস্টেমে অনেকে পাশ করে পরীক্ষা দিয়ে, কিন্তু কথা হচ্ছে পাশ করা তো মেইন উদ্দেশ্য না। যেমন স্যার আমি কয়েকটা দিন ক্লাস করে যেটা বুঝলাম স্যার, এখানে কিন্তু শিখতে চাইলে অনেক কিছু শেখা যায়, মানে অনেক জানার আছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে, গাইড বই কিনে পড়ে পরীক্ষা দিলে স্যার, যে আমি আইনে ভর্তি হলাম স্যার, ওই আইনের কোনো কিছু শেখা হয় না, এটা শুধুমাত্র পাস করার জন্য ভর্তি হওয়া। সেটাই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটু আপসেট যে একজন
এই কতগুলো বই কিনে পোস্ট দিয়েছে, দেখছেন? আপনাদের চোখে পড়ছে পেজে? জি স্যার, 2 জন হুম। দিয়েছে। হ্যাঁ, 2 জন। কিন্তু এখানে এটার ভালো দিক দেখলাম আছে, যে স্যার। একজন স্টুডেন্টও মেইন কোনো বই কিনলো না। আমি আপনাদেরকে বারবার আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই বাংলাদেশের সংবিধান, এটা আমি কিনতে বলেছি, আমি মলাটটাও দেখিয়েছি বারবার, কিন্তু এই বইটা তো অ্যাভেলেবল, এটা কেন জি আপনারা স্যার, এটা কিনতেছেন আমি না? কিনেছি স্যার। আপনি কিনেছেন, হ্যাঁ। তো স্যার ওই আমি যে কিনেছি স্যার। বই কিনেছি স্যার, হ্যাঁ আমিও হ্যাঁ হ্যাঁ কিনেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিনলে খুব ভালো। এখানে আপনি অনেক মানে অরিজিনাল কনস্টিটিউশনটা পড়ার সুযোগ পাবেন, অ্যামেন্ডমেন্ট গুলো আছে, হ্যাঁ। তারপরে ডিটেলস এখানে আছে, সংসদের কার্যপ্রণালী বিধি, এই নিয়ম কানুন গুলো আছে, ঐতিহাসিক দলিল সমূহ আছে। কিন্তু যারা এই গাইড বই কিনতেছে, ওখানে কি এইভাবে আছে? ওখানে প্রশ্ন দিয়েছে, উত্তর দিয়েছে, ওখানে অনেক কিছু বুঝতে পারবে। না স্যার, হ্যাঁ, তো স্যার বুকটা আবার দেখাবেন? হ্যাঁ, আবার দেখাচ্ছি। এই দেখেন, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত লেটেস্ট এডিশনটা আপনারা নেবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। হ্যাঁ, স্যার আমিও কিনেছি এইটা, স্যার। হ্যাঁ, এইটা আরেকটা জিনিস কি, আপনার বাংলাদেশে আইন, আপনি তো আইন করতেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আইন চর্চা করবেন। হ্যাঁ, এখানে আপনি কোর্টে যান বা কোনো প্রতিষ্ঠানে, ব্যাংকে বা কোনো কোম্পানিতে ল অফিসার হিসেবে যোগদান করেন, আপনাকে বাংলাদেশের প্রচলিত আইনগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই সংবিধান হচ্ছে মাদার অফ অল লস, সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। সংবিধান হচ্ছে সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, তাহলে এই যে কোনো সাথে ইনকনসিস্টেন্ট হলে ওটা বাতিল বলে গণ্য হবে। তাহলে এই সংবিধানটা, যেটা মাদার ল, যেটার উপর বেসিস করে আইন তৈরি হবে, ওই জিনিস, ওইটা যদি আপনি চোখেও না দেখেন, একবার পরেও না দেখেন, তাহলে আপনি তো অপরিপক্ষ থেকে গেলেন। সেই জন্য এই বইটা অবশ্যই কালেকশন করে নেবেন। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে যাই। অলরেডি আমরা 12-14 মিনিট হয়ে গেছে, এখন 50 জন পার্টিসিপেন্টস দেখা যাচ্ছে। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল, মৌলিক, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। এতদিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার। আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার, এই দুইটার মধ্যে প্রধানতম, হ্যাঁ, মেইন পার্থক্য, বেসিক পার্থক্যটা হচ্ছে, মূলনীতি হচ্ছে রাষ্ট্র একটা নীতিমালা তৈরি করেছে যেটা অনুসারে রাষ্ট্র এগিয়ে যাবে, কিন্তু সেটা আইন দ্বারা কার্যকর করা যাবে না। কিন্তু মৌলিক অধিকার আইন দ্বারা কার্যকর করা যাবে। মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করার আগে, অধিকার, অধিকার জিনিসটা আমরা একটু দেখি, বুঝি। অধিকার মানে হচ্ছে এই যে আপনার এমন একটা মানে কর্তৃত্ব, এমন একটা ক্ষমতা যেটা আইন দ্বারা আপনি প্রয়োগ বা কার্যকর করতে পারবেন। যেমন আপনি এই যদি এই এসএসসি পাশ করেন, তাহলে আপনি কলেজে ভর্তি হওয়ার একটা অধিকার আপনার জন্মালো, ঠিক আছে? আপনি এই এক মানব শিশু হিসেবে জন্মগ্রহণ করেছেন, করার সাথে সাথে আপনি একটা দেশের নামে নাগরিক হিসেবে পরিচিত হওয়ার অধিকার আপনি লাভ করলেন। আপনাদের একটা পৈতৃক জমি আছে, সেখানে আপনি একটা ঘর তৈরি করলেন, ঘর তৈরি করে এটার মালিকানা চর্চা করার অধিকার আপনি অর্জন করলেন। আপনি দেশের নাগরিক, সরকারকে নিয়মিত ট্যাক্স দিচ্ছেন, আপনি একটা গাড়ি কিনলেন, সেই গাড়ি নিয়ে দেশের আইন কানুন মেনে রাস্তায় চলাফেরার অধিকার আপনি অর্জন করলেন। হ্যাঁ, কেউ যদি আপনাকে বাধা দেয়, তাহলে আপনি থানায় গিয়ে
বা কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারেন যে ও আমাকে রাস্তায় চলাফেরা করতে দিচ্ছে না, বেআইনিভাবে বল প্রয়োগ করছে। তাহলে এই ক্ষেত্রে আপনি আইনগতভাবে আপনার একটা কর্তৃত্ব, একটা ক্ষমতা প্রয়োগ করতে পারলেন। এই জিনিসটা হচ্ছে অধিকার। কিন্তু এই আপনার অধিকারকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হ্যাঁ লিগাল রাইট, আইনগত অধিকার, আর একটা হচ্ছে মরাল রাইট, মানে নৈতিক অধিকার। নৈতিক অধিকারটা কি হচ্ছে, কিরকম? আপনি ধরেন আপনার কলেজের যে ফাইনাল ইয়ারে যারা আছে তারা আপনাদের একটু সিনিয়র না, ফার্স্ট ইয়ার পাস করে তারা ফাইনাল ইয়ারে গেল, তাই না? এখন আপনি হলেন ফার্স্ট ইয়ারে, এখন বড় ভাই আপনার আগে কলেজে ভর্তি হয়েছে, এক পার্ট পাসও করে ফেলেছে, তাহলে তাকে পাওয়ার একটা অধিকার, সে সম্মান পাওয়ার একটা অধিকার তিনি অর্জন করেছেন, রাখেন। এখন ধরেন এটা নর্মাল মরালিটি, নর্মাল কার্টেসি হচ্ছে কি আপনি বড় ভাইকে দেখলে সালাম দেবেন। এখন ধরেন কোনো একদিন ফার্স্ট ইয়ারের কেউ একজন সালাম দিল না, বড় ভাইটাকে কোনো কারণে পছন্দ হলো না, সালাম দিল না। সালাম না দিলে ওই বড় ভাই কি আপনাকে, তাকে কেন সালাম দেওয়া হয় নাই এই জন্য আদালতে গিয়ে মামলা করতে পারবে? কি মনে করেন? না স্যার পারবে না। হ্যাঁ, আপনার এলাকার মুরব্বীকে আপনি সালাম দেন নাই, এটা উনি কি আদালতে গিয়ে মামলা করতে পারবে? এই ছেলেটা আমাকে সালাম দিল না, আমাকে সামনে খুব অভদ্রভাবে হেঁটে গেছে, আমাকে যথাযথভাবে সালাম দিল না, আরো উস্কানিমূলক বিভিন্ন মানে কটু কথা বলছে, হয়তো ওনাকে উদ্দেশ্য করে বলে নাই বা টিটকারিমূলক। তাহলে এই যে কিছু বিষয় এই আইন দ্বারা কার্যকর করা যায় না, কিন্তু নৈতিকভাবে আমরা বলি যে না, ছোটরা বড়দেরকে সম্মান জানাবে, ভালো ব্যবহার করবে, সৌজন্যবোধ দেখাবে। তো ওই বড় হিসেবে সালাম পাওয়া, সৌজন্য মূলক আচরণ পাওয়া, এটা হচ্ছে ওনার নৈতিক অধিকার। আর আপনি যদি আপনার পাড়ার কোনো মুরব্বীর ক্ষেত থেকে, পেয়ারা বাগান থেকে আপনি কি করলেন, কাউকে কিছু না বলে সবার সামনে জোর প্রয়োগ করে আপনি পেয়ারা ছিঁড়ে পেরে নিয়ে আসলেন, তাহলে এখানে তার বাগান থেকে পেয়ারা নিয়ে আসার অধিকার আপনার নাই। আবার ওই আপনি নিয়ে আসার কারণে আপনার বিরুদ্ধে তিনি মামলা মোকদ্দমা করার বা ক্ষতিপূরণ চাওয়ার অধিকার কিন্তু তার আছে। সেই জন্য তিনি থানায় বা কোর্টে যেতে পারবেন, কাউন্সিলরের কাছে বিচার দিতে পারবেন, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিতে পারবেন। তাহলে যে জিনিসটা লিগালি কার্যকর করা যায় সেটা হচ্ছে লিগাল রাইট। আর যে জিনিসটা লিগালি কার্যকর করা যায় না কিন্তু নৈতিকভাবে যে কেউ পাওয়ার অধিকার উপযুক্ত বলে আমরা মনে করি মানবিক সামাজিক নৈতিক বিবেচনায়, সেটা হচ্ছে নৈতিক অধিকার। এখন অধিকারটাকে এই বৃহত্তর অর্থে একজন মানুষ, একটা পশুরও কিন্তু এই যেমন এই যে আমরা এটা কি ইকো পার্ক বলি না, হ্যাঁ, মাছের একটা প্রাণী, একটা জীব, সে প্রকৃতিগতভাবে তার সৃষ্টি, সে একটা মাছ তার জলাশয়ে বিচরণ করার অধিকার আছে, সমুদ্রে বিচরণ করার অধিকার আছে। একটা প্রাণী, বন্য প্রাণী, বন বাধারে একটা হাতি তার মানে জঙ্গলে স্বাধীনভাবে বসবাস করার, ঘোরাফেরার অধিকার আছে। এই প্রাণীর একটা অধিকারের কথা চিন্তা করেন, আবার মানুষের অধিকারের কথা চিন্তা করেন, দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য বলতে বন্য প্রাণী অনেক সময় ক্ষতিকর আচরণ করলে কি করে, সরকার যদি এই মানে ধরেন একটা দেখছে একটা হিংস্র বাঘ এলাকায় ঢুকে মানুষকে মানে মানুষের উপর আক্রমণ করে অনেক মানুষকে প্রাণ মেরে ফেলতেছে, তাহলে সেখানে তাকে ট্রাঙ্কুলাইজার দিয়ে প্রয়োজনে বন্য প্রাণী আইনে প্রয়োজনে ওই ক্ষতিকর প্রাণীকে আপনার নিধনেরও সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারবে। কিন্তু মানুষের ক্ষেত্রে বন্য পশু পাখি প্রাণীর অধিকার এবং মানুষের অধিকারগুলো কিন্তু একটু ভিন্নতর। মানুষের ক্ষেত্রে মানুষের স্বাভাবিক মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে সহজাত যে অধিকারগুলো অর্জন করে
সেগুলোর উপর কেউ কখনো সহজে আঘাত করতে পারে না। হ্যাঁ, ঠিক আছে। এই যে গলায় হাঁটু গেড়ে বসে গলায় শ্বাসরোধ করে হত্যা করার অধিকার কিন্তু আমেরিকান পুলিশ প্রশাসনকে দেওয়া হয়নি। মানে মানুষের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। একটা মানব শিশু আজকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে একটা নিজে একটা জাতীয়তার পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার অর্জন করলো, তার একটা নাম রাখার অধিকার অর্জন করলো, সে একটা জন্ম সনদ গ্রহণ করার অধিকার অর্জন করলো, আর একটু যখন সে খাদ্য পাওয়ার অধিকার গ্রহণ করলো, অর্জন করলো, মাতৃদুগ্ধ পাওয়ার অধিকার অর্জন করলো, সে একটা নিরাপদে বসবাস করার অধিকার অর্জন করলো, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার অর্জন করলো, একটু কয়েক বছর হলে সেই স্কুলে যাওয়ার অধিকার অর্জন করলো, লেখাপড়া শেখার পরে সে একটা চাকরি পাওয়ার অধিকার অর্জন করলো, তার উপর কেউ আঘাত করলে সে আইনি আশ্রয় লাভের অধিকার অর্জন করলো, তার সম্পত্তি অর্জন করলে সেই সম্পত্তি যেন কেউ জোর করে ছিনিয়ে নিতে না পারে সেই সম্পত্তি রক্ষা করার অধিকার অর্জন করলো, সেই সম্পত্তিতে ঘর নির্মাণ করে বসবাস করার বা সেই ঘরগুলো ভাড়ায় দিয়ে ভাড়া সে এনজয় করার ভোগ করার অধিকার অর্জন করলো। এরকম কত রকমের অধিকার মানুষ হিসেবে জন্মগ্রহণ করার ফলে সহজাতভাবে অর্জন করে। তাহলে এই ব্যাপক অর্থে মানবাধিকারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা সহজাত, ইনহেরেন্ট। সে মানব শিশু হিসেবে জন্মগ্রহণ করার কারণেই কিন্তু সে অধিকার। কেউ যদি বলে তুমি এই খুব নিম্ন শ্রেণীর দেশে জন্মগ্রহণ করেছো, তোমার কোনো নাম রাখতে পারবে না, তাহলে এটা মানবাধিকারের চরম লঙ্ঘন না? কেউ যদি একটা মানুষের উপর, একটা শ্রেণীর উপর কি একটা এমবার্গো দিয়ে দিল, একটা রেস্ট্রিকশন দিয়ে দিল, তোমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেও, তোমাদের দুইটা চোখ থাকলেও, তোমাদের দুইটা কান থাকলেও, তোমরা মানুষের মতো কথা বলতে পারলেও তোমরা কিন্তু কেউ নাম রাখতে পারবে না, তোমরা কোনো এলাকার নাগরিকত্ব পাবে না। তাহলে এরকম কি কখনো কি কার্যকর করা যাবে, মানে প্রয়োগ করা যাবে না স্যার? হ্যাঁ, এই যে অ্যাজ এ ম্যান সে জন্মগ্রহণ করার সাথে সাথে নাম রাখার, জন্ম সনদ পাওয়ার, স্কুলে যাওয়ার, খাবারের, পোশাক পরিচ্ছদ পরার, একটা নিরাপদ বাসস্থানের, চিকিৎসা সেবা পাওয়ার যে অধিকারগুলো অর্জন করলো, সে যুদ্ধ করতে গেলে ওখানেও সে আহত হলো যুদ্ধ করতে করতে, যুদ্ধাহত ব্যক্তিকে কি করা যাবে না, আঘাত করা যাবে না। এবার যুদ্ধ করতে করতে আহত হয়ে সে যখন অস্ত্র হারিয়ে ফেললো, নিরস্ত্র হয়ে গেল, তখন তার উপর কি করা যাবে না, আবার ফার্দার আক্রমণ করা যাবে না। তাহলে যুদ্ধ ক্ষেত্রে পর্যন্ত মানুষের কিছু অধিকার আছে। একটা দুইটা দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে, ওখানে বোমা তুমি মারবা তোমার শত্রু দেশের উপর, কিন্তু যতটুকু আইন, আন্তর্জাতিক আইন অনুমোদন করে এমন জায়গায় বোমা মারতে পারবে না যেখানে মহিলা এবং নিরীহ এবং শিশু এই হত্যাকাণ্ডের শিকার হয়, তাদের প্রাণহানি হতে পারে, এরকম জায়গায় তুমি বোমা ফেলতে পারবে না। তাহলে যুদ্ধের কিছু নিয়ম আছে, মানুষের উপর যে কোনো যুদ্ধ করার ক্ষেত্রে পর্যন্ত কিছু নিয়ম আছে, যে কোনো বল বা জবরদস্তি যে কোনো যেমন ইচ্ছে তেমন ভাবে প্রয়োগ করা যাবে না। এই যে অধিকারগুলো, যেই অধিকারগুলোকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই অধিকারগুলো যদি কেউ লঙ্ঘন করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি রাষ্ট্রের কাছে তার প্রতিকার চাইতে পারবে, আইনগত কি এই ভাবে প্রয়োগ করতে পারবে, সেইগুলিকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ মানবাধিকারের মধ্যে যে অধিকারগুলো কনস্টিটিউশনালি গ্যারান্টেড, মানে সংবিধান কর্তৃক স্বীকৃত, এবং যেগুলো লঙ্ঘন হলে আদালতের আশ্রয় গ্রহণ করতে পারবে, ওগুলি হচ্ছে মানবাধিকার। আমাদের সংবিধানের 26 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত আর্টিকেল গুলোতে বিভিন্ন মানবাধিকারের উল্লেখ আছে। এখানে কিছু ব্যক্তিগত, কিছু পৌর নাগরিক হিসেবে,
হ্যাঁ, কিছু আপনার সামাজিক অধিকারগুলো কিছু দেশে, আমাদের দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য শুধু, আবার কিছু অধিকার আছে বিদেশের নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য, আবার কিছু অধিকার আছে আনফেটার্ড, যেটার উপর রাষ্ট্র কোন রকম এই কি রেস্ট্রিকশন আরোপ করতে পারবে না, আবার কিছু অধিকারের উপর রাষ্ট্র রেস্ট্রিকশন আরোপ করতে পারবে। হ্যাঁ, সেরকম ভাবে এই অধিকারগুলো 26 থেকে 47-এ বলা হয়েছে। আমরা একটু আর্টিকেল 26 এ দেখি। আর্টিকেল 26টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 26(1) বলছে all existing law inconsistent with the provision of this part shall to the extent of such inconsistency become void on the commencement of this constitution. এক্সিস্টিং ল, এই কমেন্সমেন্ট মানে হচ্ছে কি, এই সংবিধান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে রাষ্ট্রে যে আইনগুলো চালু আছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে এই পার্ট 3, এই আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত হচ্ছে পার্ট 3। আমরা পার্ট 1 পার্ট 2 পর্যন্ত শেষ করেছি, আজকে পার্ট 3 পড়ছি। পার্ট 3-র মৌলিক অধিকারগুলোর সাথে যেই সমস্ত আইন ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ, সেই আইনগুলো এই সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এমন কোনো আইন থাকতে পারবে না যেটা পার্ট 3-র মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ বা অসঙ্গতিপূর্ণ। ঠিক আছে, তারপরে বলতেছে একটা ডিরেক্টিভ স্টেটকে দিয়ে দিচ্ছে রাষ্ট্রকে, কনস্টিটিউশনের পার্ট 3 আর্টিকেল 26(2)-তে বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল ইনকনসিস্টেন্ট উইথ দি প্রভিশনস অফ দিস পার্ট। এই পার্ট 3-র প্রভিশনের সাথে পার্ট 3-র যে নিয়ম কানুন, যে বিধিবিধান, এর সাথে অসঙ্গতিপূর্ণ কোনো আইন রাষ্ট্র তৈরি করবে না। এন্ড এনি ল সো মেড, যদি কোনো ল এই পার্ট 3-র সাথে অসঙ্গতিপূর্ণভাবে তৈরি করে, টু দ্য এক্সটেন্ট অফ সাচ ইনকনসিস্টেন্সি বি ভয়েড, যতটুকু ওই আইনের যতটুকু অসঙ্গতিপূর্ণ ততটুকু বাতিল বলে গণ্য হবে। তাহলে দেখেন আমাদের সংবিধানের দুটি আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, আর্টিকেল 7 আমরা পড়েছিলাম যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এই সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়, সকল ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। আর 26-এ বলতেছে আপনার এই পার্ট 3-র 26 থেকে 47 অনুচ্ছেদের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো আইন রাষ্ট্র এর আগে করে থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে। ভবিষ্যতে রাষ্ট্র এই 26 থেকে 47-এর সাথে অসঙ্গতিপূর্ণ কোনো আইন তৈরি করবে না, আর যদি করে থাকে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। একজন প্রশ্ন করতে চেয়েছিলেন স্যার, এই বাতিলটা কি স্যার মানে কে করবে, মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট করবে? সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম আচ্ছা কোর্ট, স্যার, সেটা কি সুপ্রিম কোর্ট কি স্যার স্বপ্রণোদিত হয়ে এটা করতে পারে? সুপ্রিম কোর্ট সুমোটো করতে পারে, অথবা কেউ যদি একটা রিট করে একটা আইন তৈরি করলো যেটা মৌলিক অধিকার পরিপন্থী, তাহলে কেউ যদি একটা রিট করে ওই রিটের পরিপ্রেক্ষিতে প্রথমে রুল ইস্যু করবে, হ্যাঁ, মানে যারা আইনটা তৈরি করেছে কর্তৃত্ব তাদের জবাব চাইবে, তারপর আপন হিয়ারিং যদি ইনকনসিস্টেন্ট প্রমাণিত হয় রাষ্ট্র আইনটা বাতিল করে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রের ওই আইনটা বাতিল করে দিতে পারে। এখন এই দুইটা কথা আমি একবার একটু আলোচনা করে রাখি। একটা হচ্ছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, আর একটা হচ্ছে সভরেনিটি অফ দা পার্লামেন্ট। পার্লামেন্ট সার্বভৌম নাকি সংবিধানের সর্বোচ্চতা, সংবিধান সর্বোচ্চ নাকি পার্লামেন্ট সার্বভৌম? এখানে একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কিত। আপনার সংবিধানকে প্রণয়ন করেছে ডাক্তার কামাল হোসেন, পার্লামেন্ট। সংবিধান তৈরি করে পার্লামেন্ট, না? জি স্যার। ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আরো ছিল, উনি ড্রাফটিং এর প্রধান উদ্যোক্তা ছিলেন। আচ্ছা, তাহলে এটা গণপরিষদ করেছিল, পার্লামেন্টে এটা পাস হয়েছে। তাহলে যে পার্লামেন্ট সংবিধানটাকে অনুমোদন দিল সেই পার্লামেন্ট বড়, না যেই জিনিসটাকে অনুমোদন দিল সেটা বড়?
সংসদ বড় অবশ্যই স্যার, পার্লামেন্ট। পার্লামেন্ট বড়, কিন্তু দেখেন আবার পার্লামেন্ট যদি সংবিধানের গাইডলাইনের বাইরে কোনো আইন তৈরি করে, হ্যাঁ, সংবিধান বলতেছে তুমি আমার গাইডলাইনের বাইরে গিয়ে কোনো আইন তৈরি করতে পারবে না, তাহলে এই ক্ষেত্রে কে বড়, পার্লামেন্ট বড় না সংবিধান বড়? তখন সংবিধান বড় হয়ে যাচ্ছে স্যার। এখানে এখানে না, এটা পরস্পর বিরোধী না, জিনিসটা বোঝার আছে। কনস্টিটিউশন ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য পার্লামেন্ট, কনস্টিটিউশন হচ্ছে পার্লামেন্টের একটা প্রোডাক্ট, কিন্তু সেই প্রোডাক্টের মূল নীতিমালার বাইরে গিয়ে কিন্তু আবার সংবিধান কোনো আইন তৈরি করতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না, যা ইচ্ছা তাই করতে পারবে না। তুমি যে প্রিন্সিপাল তৈরি করেছো, যে মৌলিক অধিকার, তুমি যে গাইডলাইন, সেটার বিপক্ষে তুমি কখনো যাইতে পারবে না। তাহলে যখন এই সংবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, মর্যাদা দিয়ে বিবেচনা করা হয়, তখন জিনিসটাকে বলা হয় সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, মানে সংবিধানের সর্বোচ্চতা। আবার ওই আঙ্গিকে বিচার করলে পার্লামেন্ট তো সংবিধানও পরিবর্তন করে ফেলতে পারে, সংবিধানও সংশোধন করে ফেলতে পারে। সংবিধান হচ্ছে পার্লামেন্টের একটা প্রোডাক্ট, সেই আঙ্গিকে বিচার করলে সেটাকে বলা হচ্ছে সংসদের সার্বভৌমত্ব, মানে সভরেনিটি অফ দ্য পার্লামেন্ট, সংসদের সার্বভৌমত্ব। দুইটা আসপেক্টে দুইটার গুরুত্ব, দুইটার সুপ্রিমেসি অনস্বীকার্য। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, একে অপরের পরিপূরক। আচ্ছা, যাই হোক, এখন সার্বভৌমত্বটা যদি একটু বলতেন। সার্বভৌমত্ব, সার্বভৌম, পার্লামেন্ট হচ্ছে সভরেন। পার্লামেন্ট এমন একটা ক্ষমতার অধিকারী, এমন একটা পাওয়ারফুল হাউস, যেটা একটা সংবিধানের জন্ম দেয়, আবার সেই সংবিধান সংশোধন করতে পারে, সেই সংবিধান পরিবর্তন করে ফেলতে পারে। পার্লামেন্ট হচ্ছে, পার্লামেন্টে কারা যাবে? জনগণের নমিনেটেড, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। পার্লামেন্ট বলতে অ্যাকচুয়ালি পিপলের উইল অফ দ্য পিপল, মানে সংবিধানও যেমন উইল অফ দ্য পিপল, পার্লামেন্টও উইল অফ দ্য পিপল, মানে জনগণের একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন স্যার, প্রশ্নটা হচ্ছে এরকমই স্যার, যে আমাদের যে 350টা যে সংসদীয় আসন আসে, তার মধ্যে 50টি হচ্ছে সংরক্ষিত আসন। হ্যাঁ, তো সেক্ষেত্রে সংরক্ষিত আসনের মহিলা মেম্বাররা কি মানে অন্যান্য 300 আসনের মেম্বারদের সমান মানে পদমর্যাদা বা সমান পাওয়ার কি থাকবে? না, ভোটাধিকারের ক্ষেত্রে থাকবে, কিন্তু কথা হচ্ছে এটা আবার সংবিধান বহির্ভূত না। সংবিধানে বলতেছে অল আর ইকুয়াল বিফোর ল, কিন্তু রাষ্ট্র এই যদি ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কাউকে যদি অ্যাডভান্সমেন্টের জন্য কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা নিতে পারবে। তাহলে সংরক্ষিত আসন আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই সংরক্ষিত আসনের প্রভিশনটা করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এই আমরা মৌলিক অধিকারে থাকি, মানে প্রাসঙ্গিকভাবে সভরেনিটি অফ দ্য পার্লামেন্ট এবং সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এই দুইটা বিষয় একটু করে আলোচনা করলাম। আর্টিকেল 26 এর 3 বলতেছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই টু এনি অ্যামেন্ডমেন্ট অফ দিস কনস্টিটিউশন মেড আন্ডার আর্টিকেল 142। কিন্তু ওই আর্টিকেল 142 আন্ডারে যে সংবিধানের যা সংশোধনীগুলো এনেছে, সেই ক্ষেত্রে এই আর্টিকেল 26 এর 1 এবং 2 অ্যাপ্লাই হবে না। হ্যাঁ, মানে অর্থাৎ সংশোধনীটাকে মৌলিক অধিকারের যে সংশোধনীগুলো অলরেডি এনেছে, সেইগুলিতে মৌলিক অধিকার পরিপন্থী টুকটাক বিষয় যদি থেকেও থাকে, তাহলে ওই সংশোধনীগুলো মেনে নিতে হবে। এই জন্য ক্লজ 3টা আপনার 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এই 15 অ্যামেন্ডমেন্ট না, Clause 3 was added by the Constitution Second Amendment Act 1973, 1973 সালের দ্বিতীয় সংশোধন আইনে এই 26-এ ক্লজ 3টা ঢোকানো হয়েছে। আচ্ছা, আমরা এবার 27-এ যাই। ইকুয়ালিটি বিফোর ল, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল এন্ড আর এন্টাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই যে এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেবের ছেলের জন্য এক আইন, আমাদের জন্য এক আইন, এটা হবে না। মানে একজন শিল্পপতি, পুঁজিপতির জন্য এক আইন, আমাদের জন্য এক আইন, এটা হবে না। আপনার এই যে বসুন্ধরার আনবির যেভাবে মানে কি এত বড় একটা ঘটনার পর, হ্যাঁ, যেরকম এই মানে কি সাপোর্ট বা পাচ্ছে মিডিয়া বা রাষ্ট্র থেকে, কিন্তু
এইটা যদি একজন সাধারণ নাগরিকের হতো তার কি অবস্থা হতো? তাহলে আমাদের কনস্টিটিউশনে আছে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। আমি অপরাধ করলে আমার ক্ষেত্রে আইনের যে প্রয়োগ হবে, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ছেলে অপরাধ করলে তার ক্ষেত্রেও আইনের সেম প্রয়োগ হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংবিধান যথাযথভাবে কার্যকর হচ্ছে না। হ্যাঁ, টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে একজন শিল্পপতির ছেলে আঘাতপ্রাপ্ত হলে সে যেরকম আইনের আশ্রয় লাভ করতে পারবে, থানা বা কোর্ট তাকে যেরকম প্রোটেকশন দিবে, একজন বস্তির ছেলে যদি ইনজুর্ড হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে থানায় গেলে থানায়ও সে একই রকম প্রোটেকশন পাবে। এখানে ল কাউকে ডিসক্রিমিনেট করবে না, কাউকে প্রায়োরিটি দিবে না, কাউকে ডিপ্রাইভ করবে না। এইটা আমাদের আর্টিকেল 27 অফ দ্য কনস্টিটিউশন, অল আর ইকুয়াল বিফোর ল। কিন্তু বাস্তবে হচ্ছে এই মানে ন্যায় বিচার পয়সা পাতি বা ক্ষমতার উপর, প্রভাবের উপর, তদবিরের উপর নির্ভর করে। আপনি সাধারণ মানুষ হিসেবে থানায় একটা মামলা করতে গেলে কত রকম মানে হাইকোর্ট দেখানো, এসআই দারোগা ওরা কি মানে আইনে একদম পরিপক্ক দক্ষ লোক, ওরা চাকরি পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আপনাকে হাইকোর্ট দেখানো বলে না, এরকম হাইকোর্ট দেখাবে, এটা আইনে নাই, আমরা কিছু করতে পারবো না, এইভাবে মামলা করা যাবে না, এইভাবে মামলা করা যাবে না। আর যদি একজন প্রভাবশালী ব্যক্তি যায়, তাহলে তাদেরকে ওসি সাহেব অনেক সময় সিট ছেড়ে তাদেরকে সমাদর করে বসতে বলে, হ্যাঁ হ্যাঁ, মানে যেন কি তার একটা কি অতিথি নারায়ণ। তো কিন্তু আমাদের এই আচরণগুলো হচ্ছে আমাদের আর্টিকেল 27 এর পরিপন্থী। স্যার আমাদের দেশের প্রেক্ষিতে তো সবার জন্য আইনটা সমান না, আইনটা সবার জন্য সেইভাবে কাজ এই যে করবে না। এটা হচ্ছে সংবিধানের অপপ্রয়োগ, এটা হচ্ছে রং। আমাদের সংবিধান কিন্তু সেটা বলেনি। সংবিধান বলছে যার এই অধিকার লঙ্ঘিত হয়েছে সে আইনে প্রোটেকশন পাবে, সেটা মন্ত্রীর ছেলে যেমন পাবে, সেই রিক্সাওয়ালা বা বস্তিবাসী গরিব দরিদ্র আশ্রয়হীন মানুষ সেও তেমন ভাবে পাবে। কিন্তু একজন সাধারণ মানুষ একটা মামলা করতে গিয়ে পদে পদে বিভিন্ন রকম হয়রানির শিকার হয়, বাস্তবতাটা ভিন্ন। কিন্তু আমাদের সংবিধান কিন্তু আমাদের মৌলিক অধিকারের ক্ষেত্রে বলছে যে না, এই তোমরা সবাই সমান প্রোটেকশন পাবা। মানে মামলাগুলো হয় মানে হাইকোর্ট কেন এই আদেশ বহাল রাখলেন না, এই যে আরেকজন রিট করে এটার বিরুদ্ধে মামলাগুলো মানে ওখান থেকে অ্যারাইজ হয়। মানে কোনগুলা মানে যদি কোনো একটা ডিসিশন ঠিকভাবে না হয় বা ওর ক্ষেত্রে এক ধরনের আরেকজনের ক্ষেত্রে এক ধরনের, তখন একজন সাধারণ পাবলিক যে মানে করে একটা মামলা করে আদালতের বিরুদ্ধে মামলা, এইটা যদি করে থাকে, হ্যাঁ, কোনো বিচারক যদি কোনো থানা প্রশাসন মানে রাষ্ট্রের পরিচালনায় যারা আছে তারা যদি এটা করে থাকে, দরিদ্র মানুষ যদি, অসহায় মানুষ যদি ডিপ্রাইভ হয়, তাহলে দে হ্যাভ ভায়োলেটেড দ্য কনস্টিটিউশন। তারা সংবিধান লঙ্ঘন করলো। তারা তাদের সংবিধান লঙ্ঘন করা মানে হচ্ছে তারা শপথ গ্রহণ করে রাষ্ট্রের পদে আসীন হয়েছে, তাদের শপথ ভায়োলেট করলো। হ্যাঁ, তারা যদি সংবিধান লঙ্ঘন করেছে বলে এটা প্রতীয়মান হয়, হ্যাঁ, এটা প্রমাণিত হয়, তাহলে তারা কিন্তু ওই পদে থাকার আর অধিকার রাখে না। আচ্ছা, যাই হোক, এই আমরা আগে থিওরি গুলো জেনে নেই, প্র্যাকটিক্যালি কি হচ্ছে না হচ্ছে এগুলি আপনি চিন্তা করে মাথা খাটিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, হয়তো অনেক জায়গায় মানে ভালো আচরণ, ভালো ব্যবহার পাচ্ছে, জাস্টিস এনশিওর হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে 28 ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন এটসেট্রা। মানে ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য ধর্মগত কারণে। দ্য স্টেট শ্যাল নট discriminate against any citizen on grounds of religion, ধর্ম, রেস, বর্ণ, কেস মানে গোষ্ঠী, সেক্স, লিঙ্গ, অর প্লেস অফ বার্থ বা স্থান। ঢাকার নাগরিক হলে বেশি সুবিধা পাবে, হ্যাঁ, কিন্তু এই রাঙ্গামাটির নাগরিক হলে আপনার এই প্রত্যন্ত অঞ্চলের বান্দরবান বা মানে কক্সবাজারের নাগরিক হলে পাবে না, এইটা হতে পারবে না। মানে প্লেস অফ বার্থ অনুসারে বা লিঙ্গ অনুসারে মহিলা হলে কম সুবিধা পাবে, পুরুষ হলে বেশি সুবিধা পাবে, বা এই সুন্নি হলে, শিয়া হলে, হ্যাঁ, বা এই মানে যে কোনো একটা গোষ্ঠী, হ্যাঁ, একটা সম্প্রদায়ের হওয়ার কারণে মেধা থাকা সত্ত্বেও সে চাকরি পাবে না, সে একটা ভালো প্রতিষ্ঠানে চান্স পাবে না, এটা হবে না। হ্যাঁ, ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ, হ্যাঁ, স্থান এবং লিঙ্গভেদে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করবে না। তারপরে 28(2) তে উইমেন
shall have equal rights with men in all স্যার, sphere of the একটা state প্রশ্ন ছিল and স্যার, হ্যাঁ বলেন। এই যে চাকরির নিয়োগে বিভিন্ন বলে না উপজাতিদের কোঠা আছে, তো এটা বৈষম্য না স্যার? এটা আমি যখন আরেকটু পরে যাব ওখানে আপনি পাবেন আরেকটু সামনে, মানে রাষ্ট্র অনগ্রসর জনগোষ্ঠীকে সবার সাথে কি অ্যাডভান্স করার জন্য, তাল মেলানোর জন্য রাষ্ট্র চাইলে এই ব্যবস্থাটা নিতে পারে, এটাও কিন্তু আবার সংবিধানে বলা আছে। জেনারেল সেন্সে বৈষম্য করবেন না, কিন্তু আপনি দেখা যাচ্ছে 100-তে 90 পেলেন, কিন্তু উপজাতি কোটা থাকার কারণে সেখানে 60 পেয়েও কেউ বিসিএস ক্যাডার হয়ে গেল, আপনি 90 পেয়েও হলেন না। সেটা রাষ্ট্র যদি মনে করে যে না, আমার এই অনগ্রসর জনগোষ্ঠী থেকে এতজনকে আমার বিসিএস ক্যাডার বানানো দরকার, প্রফেসর বানানো দরকার, ম্যাজিস্ট্রেট বানানো দরকার, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্র, এই সংবিধান রাষ্ট্রকে সেই ক্ষমতা দিয়েছে। তারপরে উইমেন shall have equal rights with men in all sphere of the state and of public life. জনজীবনে, রাষ্ট্র এবং জনজীবনে মহিলারা সর্বক্ষেত্রে সমান অধিকার লাভ করবে। আমরা এই যে বাসে সংরক্ষিত আসন, এটা হচ্ছে তার এই একটা সম্মান স্বরূপ, কিন্তু একটা মহিলা কিন্তু এই যে পুরুষ আসন যেগুলো আছে সেখানে বসতে পারবে না তা কিন্তু না, ঠিক আছে? আপনি যেমন আগে বাসে উঠে খালি সিট পেলে বসতে পারবেন, তিনিও বসতে পারবেন, কিন্তু রিজার্ভেশন কিছু তাকে আলাদাভাবে রাখা হয়েছে, ওটা একটা প্রেক্ষাপট। কিন্তু আপনি যেমন নির্বাচন করতে পারবেন, চেয়ারম্যান ইলেকশন তিনিও করতে পারবেন, আপনি যেমন এই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি হওয়ার জন্য, বাংলা একাডেমির মহাপরিচালক হওয়ার জন্য আবেদন করতে পারবেন, তার কোয়ালিটি থাকলে তিনিও করতে পারবেন। আপনি যেমন একটা কোম্পানি খুলে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, আমদানি করতে পারবেন, গার্মেন্টস ফ্যাক্টরির এমডি হতে পারবেন, একজন মহিলাও তার যোগ্যতা দক্ষতা বা আর্থিক সঙ্গতি থাকলে তিনিও পারবেন। এই কথাটাই বলছে, মানে রাষ্ট্র এবং জনজীবনের, গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে। তারপরে 28(3) বলছে, নো সিটিজেন শ্যাল অন গ্রাউন্ডস অফ অনলি অফ রিলিজিয়ন, রেস, caste, sex or place of birth be subjected to any disability, liability, restriction or condition with regard to access to any place of public entertainment or resort or admission to any educational institution. যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা মানে সরকারি বিনোদনমূলক জায়গা, পার্ক বা সরকারি দপ্তর, এখানে বলা যাবে না যে মহিলারা আসবেন না, এখানে বলা যাবে না যে হিন্দু নিম্ন শ্রেণীর, তোমরা দাস বংশের, তোমরা রায় বংশের, তোমরা শীল বংশের, তোমরা এখানে আসতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এখানে এই নিম্ন বর্ণের, আমরা আমাদের উঁচু বংশমর্যাদা আমরা হিসেব করি না, সৈয়দ বংশ, আবার আমরা বলি যে অনেককে আমরা রোয়াই বলি, রোহিঙ্গা, আমরা এরকম, আমরা বিবাহ, বৈবাহিক সম্পর্ক বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আমরা বংশমর্যাদা, পারিবারিক স্ট্যাটাস, অরিজিন এগুলি চিন্তা করি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে নিম্ন বংশের কাউকে কোনো পার্কে প্রবেশ করতে পারবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না, কোনো সরকারি দপ্তরে যেতে পারবে না, এরকম কোনো আইন তৈরি করা যাবে না, বা এরকম কোনো রেস্ট্রিকশন বা ডিসএবিলিটি, বা লাইবিলিটি বা কন্ডিশন তার উপর আরোপ করা যাবে না। কথাটা বুঝছেন? আচ্ছা, আর্টিকেল 28(4) বলছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট the state from making a special provision in favor of women or children or for the advancement of any backward section of citizens. এই এখন যে প্রশ্ন করছেন উপজাতি কোটা সম্পর্কে 28(4) কিন্তু এই অধিকারটা দেওয়া হয়েছে, মানে এই 1, 2, 3 তে যাই থাকুক না কেন, কি মানে রাষ্ট্র যদি কি করে মেকিং এ স্পেশাল প্রভিশন, কোন স্পেশাল আইন করে ইন ফেভার অফ উইমেন, মহিলাদের জন্য এই যে সংরক্ষিত আসন রাখলো, বাসে সিট রিজার্ভেশন রাখলো, ঠিক আছে, অর চিলড্রেন বা শিশুর জন্য, অর ফর অ্যাডভান্সমেন্ট অফ এনি ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন, ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন, এই যে ডিনোমিনেশনস, এই যে উপজাতি, ট্রাইবস, ব্যাকওয়ার্ড সেকশন, এরা ব্যাকওয়ার্ড সেকশন, এরা মানে পাহাড়ি অনেক কি দুর্বিষহ জীবন যাপন করে, তাহলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠান দরকার, তাদের চিকিৎসার দরকার, তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন দরকার, সেটা চিন্তা করে যদি তারা কম মেধার স্বাক্ষর রাখে, কম নম্বরও পায়, তাহলে তাদের কাউকে কাউকে রাষ্ট্র চিকিৎসক হিসেবে, ম্যাজিস্ট্রেট হিসেবে,
শিক্ষক হিসেবে, স্বাস্থ্যকর্মী হিসেবে যদি সুযোগ প্রদান করে, তাহলে সেটা বেআইনি হবে না। রাষ্ট্রকে সেই ক্ষমতা এই সংবিধান দিয়েছে ব্যাকওয়ার্ড সেকশনকে, মহিলাকে, চিলড্রেনকে কি অ্যাডভান্স করার জন্য। তারপরে হচ্ছে 29 ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগ থাকবে। হ্যাঁ, দ্য স্টেট there shall be equality of opportunity for all citizens in respect of employment or office of the service of the republic. হ্যাঁ, সবার সমান অধিকার সরকারি চাকরি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, হ্যাঁ, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সাদা, হ্যাঁ, বা কালো, ফর্সা, আমার ব্ল্যাক, হোয়াইট, এই জিনিসটা তো কি ইউরোপ আমেরিকাতে অনেক বেশি। আমাদের এখানে এটা ওরকম না, কিন্তু আমাদের এখানে নিচু সম্প্রদায়, হরিজন সম্প্রদায় বা বাংলাদেশের নাগরিক হলেই সে যে কোনো পাবলিক অফিসের জন্য, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 29(2) বলছে নো সিটিজেন শ্যাল অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ন, রেস, কেস, সেক্স অর প্লেস অফ বার্থ বি ineligible for or discriminated against in respect of any employment or office of the service of the republic. হ্যাঁ, মানে ওয়ানের সাপ্লিমেন্টারি কথাটা এখানে বলছে। ওয়ানে বলছে যে সবার সমান সুযোগ থাকবে, টুতে বলতেছে যে কোন নাগরিককে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা স্থানের কারণে কি করা যাবে না, মানে কোন সার্ভিসে ডিসক্রিমিনেট করা যাবে না, হ্যাঁ, মানে অযোগ্য বলা যাবে না। তারপর 3তে বলতেছে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফ্রম মেকিং স্পেশাল প্রভিশনস ইন ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন ফর এনি পারপাস অফ সিকিউরিং দেয়ার অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ইন দি সার্ভিস অফ দ্য রিপাবলিক। অ্যাডিকুয়েট, তাদের একটা পর্যাপ্ত রিপ্রেজেন্টেশনের জন্য যদি বলে যে এই সম্প্রদায়ের মানুষকে আমি চাকরি দিব, ওই যে অনেকটা সিমিলার টু 28(4) এর সাথে 29(3)A একই রকম, মানে ব্যাকওয়ার্ড সেকশনকে অ্যাডভান্স করার জন্য সরকার যে কোনো পদক্ষেপ নিতে পারবে। তারপরে আমি 33 পর্যন্ত একটু শেষ করার চেষ্টা করি। আরেকটা ক্লাস আছে না আপনাদের? জি স্যার। ওটা কি হবে আজকে? আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আচ্ছা 5 মিনিট সময় নিচ্ছি। ওটা শিডিউল টাইম তো 8টা না? 8টা। আচ্ছা 8:15 থেকে হয়েছে। শোয়ারটা, আচ্ছা আচ্ছা, শোয়ারটা হলে সময় আছে। তাহলে বলছে প্রহিবিশন অফ ফরেন টাইটেলস এটসেট্রা। কোন নাগরিক বিদেশি খেতাব রাষ্ট্রের অনুমোদন, পূর্বানুমোদন ব্যতীত বিদেশি খেতাব গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, এটা 8 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 8ম সংশোধনীতে, এটা 1988-তে এটা করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে, সাবস্টিটিউট ফর দি ফর্মার আর্টিকেল 30 বাই দ্য কনস্টিটিউশন 8 অ্যামেন্ডমেন্ট। এখানে ওই আপনি সংবিধানে দেখবেন যে প্রত্যেক কোন আর্টিকেলটা কোন সময় ইনসার্ট হয়েছে, কোন সময় পরিবর্তন হয়েছে, নিচে এটার একটা ফুটনোট দেওয়া আছে। 30-তে বলছে যে নো সিটিজেন শ্যাল উইদাউট দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পূর্বানুমোদন ব্যতিরেকে অ্যাকসেপ্ট এনি টাইটেল, অনার, অ্যাওয়ার্ড অর ডেকোরেশন ফ্রম এনি ফরেন স্টেট, কোন বিদেশি রাষ্ট্র থেকে খেতাব গ্রহণ করতে পারবে না। ধরেন ইসরায়েল আমাদের দেশের একজন মানুষকে আন্তর্জাতিকভাবে কি করলো, একটা কি পুরস্কার দিতে চাচ্ছে, তিনি শান্তির দূত। হ্যাঁ, তিনি কিন্তু ধরেন তারা কি চায়, তারা চায় যে আমরা যদি মানে ধরেন ফ্রান্সও এগুলিকে উৎসাহিত করে, ইসরায়েল উৎসাহিত করবে যে ইসলামকে কটাক্ষ করে যদি কেউ লেখালেখি করে, তাহলে তাকে তারা কি করলো, তাকে একটা অ্যাওয়ার্ড দিল কি কারণে, দেশে বিদেশে তাকে পপুলার করে দেওয়ার জন্য, যে সেই যে জিনিসটা করতেছে এটা ঠিক। কিন্তু রাষ্ট্র যদি হস্তক্ষেপ না করে, এগুলি রেস্ট্রিকশন না দেয়, তাহলে তো এগুলি আনকন্ট্রোলেবল হয়ে যাবে। এই জন্য বলতেছে যে বিদেশি খেতাব যদি তুমি অর্জন করতে চাও, কেউ যদি তোমাকে দিতে চায়, তাহলে তোমাকে আগে রাষ্ট্রপতির একটা অনুমোদন নিতে হবে। রাষ্ট্রপতিকে অ্যাপ্লাই করতে হবে যে আমাকে এই কারণে অমুক একটা টাইটেল দিতে চাচ্ছে, পদক দিতে চাচ্ছে, আমি এটা নিব কিনা। রাষ্ট্রপতির অফিস এগুলি সব চিন্তা ভাবনা করে, বিবেচনা করে যদি অনুমোদন দেয়, তখন কেবলমাত্র এটা নেওয়া যাবে। তারপর 31-এ বলতেছে রাইট টু প্রোটেকশন অফ ল, হ্যাঁ, টু এনজয় দা আইনের আশ্রয় লাভের অধিকার, টু এনজয় দা প্রোটেকশন অফ দ্য ল এন্ড টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল।
আইনের আশ্রয় লাভের অধিকার এবং আইনানুগ ব্যবহার পাওয়ার অধিকার, and only in accordance with law, এবং কেবলমাত্র আইন অনুযায়ী ব্যবহার পাওয়ার অধিকার is the inalienable right of every citizen, প্রত্যেক নাগরিকের অহস্তান্তরযোগ্য, হ্যাঁ অহস্তান্তরযোগ্য কি অবিচ্ছেদ্য অধিকার, wherever he may be and of every other person for the time being within Bangladesh, বাংলাদেশে যেখানে আছে, হ্যাঁ এবং বাংলাদেশের ভিতরে যে বসবাসরত যে কোনো নাগরিকের জন্য এই অধিকারটা প্রযোজ্য, and in particular no action detrimental to the life, বিশেষ করে জীবনহানি হয়, লিবার্টি স্বাধীনতা হানি হয়, তারপরে বডি রিপুটেশন or property of any person shall be taken except in accordance with law, রাষ্ট্রের কোন অফিসারকে ক্ষমতা দিয়েছে বলে সে কোন নাগরিককে কি যতটুকু অন্যায় করেছে ততটুকুর জন্য যে আইনি ব্যবস্থা আছে সেটা নিতে পারবে। এই যে জর্জ ফ্লয়েডকে হাঁটু গেড়ে শ্বাসরোধ করে মেরে ফেললো, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। সে যদি কারেন্সি নোট জাল করে থাকে তাহলে সেটার জন্য বিচার আছে, আইন আদালত আছে, তাকে গ্রেফতার করে আইনের কাছে সুপর্দ করবে, সে যদি দোষী সাব্যস্ত হয় তার বিচার করবে। এই যে আপনার মানে কি আমাদের এখানে যেটা হচ্ছে মাঝে মাঝে এই মানে কি বন্দুক যুদ্ধে নিহত, ক্রস ফায়ার, এই জিনিসটা আর্টিকেল 31 এর কি 31 এর সাথে সাংঘর্ষিক। মানে কোন নাগরিক রাষ্ট্র থেকে আইনানুগ ব্যবহার পাওয়ার কি অধিকার, তা এটা হচ্ছে তার মৌলিক অধিকার। টু এনজয় দ্য প্রোটেকশন অফ দ্য ল, সে ইনজুর্ড হলেও প্রোটেকশন পাবে, আবার সে অন্যায় করলেও প্রোটেকশন পাবে। সে যদি ধরেন অন্যায় করছে, একজনকে বাধা দিছে, তাহলে এটার জন্য লঘু শাস্তি, এটার জন্য পুলিশ তাকে থানায় নিয়ে বেধড়ক কি পিটাইতে পারবে না। কেউ একজন গাড়ি চালাতে গিয়ে একটু ভুল করলো, রং সাইডে গেল, অথবা একটা রিক্সাকে ধাক্কা দিল, অথবা একটা মানুষের সাথে অল্প করে লাগলো, হ্যাঁ তাহলে এটার জন্য ওই সে যদি পুলিশ অফিসার হয়, সে যদি আর্মি পার্সোনাল হয়, সেটার জন্য তাকে কি করতে পারবে না, আপনার তার ক্ষমতা প্রয়োগ করে বেআইনিভাবে তার উপর অমানসিক নির্যাতন করতে পারবে না। মানে আমি অন্যায় করলে তুমি আমাকে সাজা দাও, আমাকে আইনের কাছে সুপর্দ করো, আমি যতটুকু অন্যায় করেছি ততটুকু বিচার করো, আমি আইনের প্রোটেকশনটা যেন আমি পাই। তুমি ক্ষমতাশালী বলে তুমি তোমার ইচ্ছে মতো আচরণ আমার উপর প্রয়োগ করতে পারো না, এটাই বলা হচ্ছে। মানে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার। হ্যাঁ, বিশেষত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাহাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। হ্যাঁ, এখন আমি ধরেন কি করলাম, আমি সরকারি রাস্তার উপর আমার বিল্ডিং এর একটা ব্যালকনি কি করলাম, আমি ইচ্ছাকৃতভাবে বা অন্যায়ভাবে নিয়ে আসলাম। তাহলে এটার জন্য আমি যতটুকু ব্যালকনি নিয়ে আসলাম এটা ততটুকু ভেঙে ফেলার, রিমুভ করার পারমিশন ল এনফোর্সিং অথরিটিকে দেই আইনানুগভাবে, কিন্তু সেটার জন্য আমার পুরো বিল্ডিং কি সরকার ভেঙে দিতে পারবে? পারবে না। মানে এমন কোন আচরণ রাষ্ট্র করবে না। আমি কাউকে একটু করে কি করলাম, একটু করে আমার অন্যায় হয়েছে, সেটার জন্য আমাকে কি বন্দুক যুদ্ধে আমাকে মেরে ফেলতে পারবে না। আমার জীবন, স্বাধীনতা, সুনাম, সম্পত্তির হানি ঘটাতে পারবে না। আর্টিকেল 31 এর এটা হচ্ছে মূল কথা। তারপরে হচ্ছে 32 তে নো পারসন। ওয়ালাইকুম আসসালাম স্যার, একটা প্রশ্ন ছিল। বলেন। বলতেছি কোন জজ সাহেব কি এই ধরনের কোনো কিছু করতে পারে, মানে ছোটখাটো কারণে যে কাউকে কাঠগড়াই দাঁড় করাতে বা পুলিশের কাস্টডিতে দিতে? হ্যাঁ, উনি পারবে আইনানুগভাবে। জজ সাহেবের সাথে কেউ অন্যায় আচরণ করলো, উনি কি তাকে ধরে ওখানে পিটাইতে পারবে না। আর আর্মির সাথে কেউ অন্যায় আচরণ করলো, তাকে কেউ একটু আর্মি গাড়িকে সাইড দিল না, এই জন্য আর্মি নেমে কি তাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাইতে পারবে? আর্মি তাকে ধরে পুলিশে সুপর্দ করবে, সে আইন ভায়োলেট করছে, সে ট্রাফিক রুলস ভায়োলেট করছে, বা তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ক্ষতিপূরণ চাইতে পারবে। জজ সাহেবের সাথে কেউ অন্যায় আচরণ করলো, তাহলে জজ সাহেব
পুলিশকে ডেকে তাকে অ্যারেস্ট করে আইনে সুবদ্ধ করবে বা তার বিরুদ্ধে একটা কেস করতে বলবে, কিন্তু উনি জজ বলে উনি রাস্তাঘাটে মানুষকে পিটাইতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা অর্থাৎ যে যতটুকু অপরাধ করেছে তার উপর ততটুকু আইনগতভাবে অ্যাকশন নেওয়া যাবে, হ্যাঁ, অধিক কোনো অ্যাকশন নেওয়া যাবে না। এবং আপনার এই হ্যাঁ 32 তে বলতেছে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ লাইফ অর পার্সোনাল লিবার্টি সেম ইন অ্যাকর্ডেন্স উইথ ল। হ্যাঁ, আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না, যাইবে না। জীবন এবং ব্যক্তি স্বাধীনতা কেউ অন্যায় করছে বলে তার ভাত বন্ধ করে দিতে পারবেন না। ঠিক আছে, কেউ একটু অন্যায় করছে তার উপর অমানবিক আচরণ, তাকে এমন একটা সেলে বন্দি করে রাখলো, বললো যে তুমি পানিও ব্যবহার করতে পারবে না, ভাতও পাবে না, তুমি প্রকৃতির আলোও দেখবে না, তুমি এই প্রকৃতির ডাকে সাড়াও দিতে পারবে না। তাহলে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত করা যাবে না আইন অনুযায়ী ব্যতীত। হ্যাঁ, আইন যদি বলে যে এই মানুষটা সমাজের জন্য খুব ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাকে অ্যারেস্ট করো, তাকে ডিটেনশন, কিন্তু সেখানে সে খাবার পাওয়ার অধিকার আছে, সেখানে তার লয়ারের সাথে যোগাযোগ করার অধিকার আছে, সেখানে সে কোর্টে আইনগত ভাবে সে মোকাবেলা করার অধিকার আছে। হ্যাঁ, এটাই বলা হচ্ছে 33 ব্যক্তি স্বাধীনতা কোনগুলো? ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, ব্যক্তি পার্সোনাল লিবার্টি বলতে যেমন এই আপনি এই ব্যক্তি স্বাধীনতা, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ লাইফ অর পার্সোনাল লিবার্টি, হ্যাঁ, সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ ল, মানে আইন অনুযায়ী ব্যতীত তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাবে না। ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ মানে ধরেন আমি কি করলাম, আমার এই কালারের জামা পছন্দ, আমি পরে রাস্তায় হাঁটলাম, তাহলে এটা আমার একটা ব্যক্তি স্বাধীনতা। আমি ট্রাউজার পরে হাঁটলাম, আমি বা শর্টস পরে হাঁটলাম, ঠিক আছে, তাহলে পুলিশের এটা পছন্দ হয় নাই বলে আমাকে কি জেলে ভরে রাখতে পারবে? না স্যার। হ্যাঁ, আমি যদি এই হাফ প্যান্ট পরে শর্টস পরে যদি আমি আরেকটা মানুষের উপর আঘাত করি, আমি যদি পাবলিক লাইফের উপর ইনজুরি সৃষ্টি করি, জনজীবনে আমি ক্ষতিকর কোনো কাজ করি, তাহলে সে আমাকে অ্যারেস্ট করতে পারবে। তাহলে এই যে এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা আপনি আপনার এই মানে পরিবার পরিজন নিয়ে, এখন লকডাউনে সরকার বলতেছে কেউ কি ঘর থেকে বের হবেন না, সরকার বিধিনিষেধ আরোপ করলো আমাদের মৌলিক অধিকারের উপর, তাহলে আমাকে রাষ্ট্রের আইন মানতে হবে। কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় আমি পরিবার পরিজন নিয়ে আমি ঘুরতে গেলাম, কিন্তু সেটা কোনো ক্ষমতাশালী ব্যক্তির পছন্দ হলো না, সে কি করলো, আমাদেরকে ধরে থানায় সুপর্দ করলো, তাহলে এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত না? স্যার, থানায় বন্দি করার পরে ও ব্যক্তিটা কি কি স্বাধীনতা পেতে পারে একজন ব্যক্তি অপরাধের কারণে? হ্যাঁ, এটা 33 তে আসতেছি। আপনি প্রশ্নটা একটু অ্যাডভান্স করে ফেলেছেন, আপনার প্রশ্নের উত্তরটা আর্টিকেল 33 তে আছে। 33 তে বলতেছে সেফগার্ডস অ্যাজ টু অ্যারেস্ট এন্ড ডিটেনশন, হ্যাঁ, গ্রেফতার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ। একজন ব্যক্তি আইন ভায়োলেট করলে তাকে গ্রেফতার করা যাবে, আটক করা যাবে, কিন্তু আটক করলেও তার কিছু অধিকার, মৌলিক অধিকার বজায় থাকবে। কিরকম? নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টডি উইদাউট বিইং ইনফর্মড। কেউ অপরাধ করছে বলে পুলিশ মনে করলো, কিন্তু তাকে ধরে থানায় নিয়ে গেল, কিন্তু উইদাউট বিইং ইনফর্মড, তাকে জানাতে হবে কি অপরাধ সে করেছে। ঠিক আছে, কথা বুঝছেন? অর্থাৎ কাউকে ধরে নিয়ে গেলে কিন্তু সে জানার অধিকার আছে আমার অপরাধটা কি, আমাকে বলেন। হ্যাঁ, পুলিশ তাকে বলতে বাধ্য আপনি এই আইন ভায়োলেট করছেন, আপনি রাস্তাঘাটে শ্লীলতাহানি করছেন, কাউকে ইফটিজিং করছেন, আপনি মাদক সেবন করতেছেন, আপনি অমুকের উপর হামলা করেছেন, আপনি অবৈধ অস্ত্র বহন করতেছেন, এই কারণে আপনাকে ধরে নিয়ে যাচ্ছি। তাহলে যত বড় অপরাধী তার অন্যায় সম্পর্কে কি অপরাধে তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এটা জানার অধিকার তার আছে।
সেটা কি না, স্যার না। থানায় নিয়ে যাওয়ার পর বলবে যখনই নাকি তখন- থানায় নিয়ে যাওয়ার আগে? থানায় নেওয়ার আগে যখনই আটক করতে আসবে তখনই তাকে জানাতে হবে কি অপরাধ। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার, কোন পুলিশ যদি কোনো একটা ভালো মানুষকে ইয়াবা বা বাবা এরকম কিছু একটা হাতে দিয়ে বলে তুমি এটা খাইছো, তখন মানে লোকটার করণীয়টা কি? ওইটা করণীয়, এটা তো পার্টিকুলার এরকম লক্ষ লক্ষ কেস আসবে। পুলিশ যদি কোনোভাবে প্ররোচিত হয়ে কাউকে ভিন্ডিকটিভ করতে চায়, হ্যাঁ, তাহলে সে তার বক্তব্যটা তুলে ধরবে। কিন্তু এখন কথা হচ্ছে পুলিশের কাস্টডিতে যাওয়ার পর একটা মানুষ তো মিডিয়াতে ওরকম সুযোগ অপরচুনিটি পাবে না। তখন সে ইকুয়াল প্রোটেকশন, সে তার আইনজীবীর সাথে যোগাযোগ করান এবং আইনজীবীর মাধ্যমে বিষয়টা কোর্টে তুলে ধরার অধিকার তার আছে। সে কোর্টে এই তার বক্তব্যটা প্রডিউস করতে পারবে। আসল কথা হচ্ছে মানুষকে যখন গ্রেফতার করা হয় তিনি তো স্বাভাবিক থাকে না, উনি কি বলবে কি করবে তখন তো উনি এমনি দিশাহারা হয়ে যায় স্যার। উনি তখন না, এই তো আমার আর্টিকেলটা শেষ করতে দেন না। প্রথম কথা হচ্ছে কাউকে কিছু বলা ছাড়া নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টডি। অ্যারেস্ট করে ফেলা যাবে আগে, অ্যারেস্ট করার সাথে সাথে তাকে কারণ বলতে হবে। অ্যারেস্ট করে তাকে বলা ছাড়া তাকে কাস্টডিতে প্রেরণ করা যাবে না, কাস্টডিতে দিতে পারবে না। as soon as may be of the grounds for such arrest, nor shall he be denied the right to consult and be defended by a legal practitioner of his choice. তাকে বললো যে তোমার এই অপরাধ, কিন্তু এই কাস্টডিতে দেওয়ার সাথে সাথে তার লিগ্যাল প্র্যাকটিশনারের সাথে যোগাযোগের অধিকার তাকে দিতে হবে। ঠিক আছে? তুমি আমাকে মার্ডার করছো, তোমাকে থানায় বললাম, কিন্তু এরপর তাকে সুযোগ দিতে হবে। তুমি বড় অপরাধ করছো, তুমি কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, তুমি এই জামিন চাইতে পারবে না, তুমি লয়ারের সাথে যোগাযোগ করতে পারবে না, এটা বলা যাবে না। তাকে মানে ডিটেইন করার সাথে সাথে সে লয়ারের মাধ্যমে তার বক্তব্যটা উপস্থাপন করার, মোকাবেলা করার সুযোগ তাকে দিতে হবে। হ্যাঁ, নট শ্যাল বি ডিনাইড দ্য রাইট টু কনসাল্ট, তার আলোচনা করার অধিকার অস্বীকার করা যাবে না। আত্মপক্ষ সমর্থনের, কোন লয়ারের সাথে পরামর্শ এবং আত্মপক্ষ সমর্থনের অধিকারকে অস্বীকার করা যাবে না, অর্থাৎ তাকে পক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, আইনজীবীর সাথে আলোচনার সুযোগ দিতে হবে। তারপর 33(2) তে বলতেছে every person who is arrested and detained in custody shall be produced before the nearest magistrate within a period of 24 hours of such arrest, excluding the time necessary for the journey from the place of arrest to the court of the magistrate, and no such person shall be detained in custody beyond the said period without the authority of the magistrate. পুলিশ কাউকে অ্যারেস্ট করলো, করে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? জি স্যার। এবং নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কি ছাড়া and no person shall be detained in custody beyond the said period without the authority of the magistrate. ম্যাজিস্ট্রেটের কর্তৃত্ব ছাড়া, ম্যাজিস্ট্রেটের অনুমোদন ছাড়া 24 ঘন্টার বেশি কাউকে আটক করে রাখতে পারবে না। ঠিক আছে? তবে এই 24 ঘন্টা থেকে যেখান থেকে তাকে অ্যারেস্ট করলো সেখান থেকে ইয়ে পর্যন্ত, হ্যাঁ, এক্সক্লুডিং দ্য টাইম নেসেসারি ফর দ্য জার্নি ফ্রম দ্য প্লেস অফ অ্যারেস্ট, যেখান থেকে অ্যারেস্ট করলো সেই জায়গা থেকে টু দ্য কোর্ট অফ দ্য ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া পর্যন্ত যেই সময়, এটা 24 ঘন্টা থেকে এক্সক্লুড হবে। ধরেন কালকে রাত 12টায় কাউকে কি করলো, এই ফটিকছড়ি দুর্গম পাহাড়ে অ্যারেস্ট করলো। এখন অ্যারেস্ট করে এই পাহাড় বেয়ে তাকে ফটিকছড়ি থানায় আনতে 3 ঘন্টা সময় পেয়েছে। ঠিক আছে? তারপরে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহর আনতে আরো 3 ঘন্টা, 6 ঘন্টা গেল। তাহলে আইন বলতেছে 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটের কাছে আনতে হবে। তাহলে ফটিকছড়ির জন্য প্রযোজ্য ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হচ্ছে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ বসে। তাহলে কোর্ট বিল্ডিং এ তাকে আনলো, সে বললো যে স্যার আমাকে তো কালকে রাত 12টায় গ্রেফতার করলো, আমাকে আজকে বিকেল 5টায় এখানে নিয়ে আসলো, 24 ঘন্টা পার হয়ে গেছে। তাহলে পুলিশ কিন্তু রাইট, পুলিশ বলবে যে তাকে যেখান থেকে অ্যারেস্ট করছি সেখান থেকে থানায় আনতে আমার 3 ঘন্টা গেছে, আবার থানা থেকে এটা আনতে আরো 3 ঘন্টা গেছে। তো এই 12টা থেকে 12টা 24 ঘন্টার সাথে আরো 6 ঘন্টা,
আমার সময়টা 6টা পর্যন্ত। কথা বুঝছেন? জি স্যার। তাহলে কথা হচ্ছে কাউকে অ্যারেস্ট করলে তাকে প্রথমে জানাতে হবে যে কেন অ্যারেস্ট করলো, তাকে আইনজীবীর অধিকার পাওয়ার সুযোগ দিতে হবে, কনসাল্ট করার, আত্মপক্ষ সমর্থনের। তারপরে হচ্ছে তাকে 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটের কাছে আনতে হবে। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বরাবর ওকে প্রেরণ করতে হবে। ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত সে 24 ঘন্টার বেশি কাউকে আটক করে রাখতে পারবে না। এই জন্য দেখবেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় যদি স্যার গ্রেফতার করা হয় সেক্ষেত্রে শুক্রবার তো ম্যাজিস্ট্রেট আছেই, শুক্রবার স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে চট্টগ্রাম। প্রতিদিনই ম্যাজিস্ট্রেট আছে, ঈদের দিনেও আছে, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, সরকারি ছুটি 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, প্রতিদিনই একজন ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত থাকে। তাহলে তাকে নিয়ে আসতে হবে, ম্যাজিস্ট্রেট তাকে এই সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করবে। তাহলে আমার মনে হচ্ছে আমাদের পরের ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আমরা 33 যেহেতু ইম্পর্টেন্ট, 33 আরো কিছু কথা আছে, এগুলি আমরা আলোচনা করব পরের ক্লাসে। আমার ম্যাডামের সময়টা আমি মানে এইভাবে অলরেডি 5 মিনিট আমি এক্সপায়ার করছি। আমরা আজকে এতটুকুতে রাখি। নেক্সট স্যার বিভিন্ন ধরনের মামলা করতে গেলে স্যার অনেক সময় ঝামেলা পোহাতে হয়, মামলা নেয় না বা জিডি নেয় না বা পুলিশদের ঘুষ দিতে হয়, টাকা দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়। এইসব জন্য পুলিশ থেকে এসব রেহাই পেতে কি করতে হবে? মানুষ কি করবে? হ্যাঁ, এখন ধরেন আমাদের এইটা তো সংবিধান তো বলছে যে সবাই ইকুয়াল প্রোটেকশন পাবে, এখানে টাকা পয়সা দেওয়ার, বেআইনি ভাবে কোনো কিছু দেওয়ার কথা কিন্তু নাই। এখন পুলিশ এটা চাচ্ছে। এখন ধরেন আপনি এইটার জন্য আপনি ধরেন একটা মানুষের জন্য বিচার চাচ্ছেন, এখন যদি আপনি সেটা পুলিশ 500 টাকা 1000 টাকা চাচ্ছে বলে আপনি যদি আগে সেটা নিয়ে কাজ করতে যান, তাহলে আপনার মানুষটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এই জন্য আমরা সবাই আগে পরিস্থিতি যেরকম সেটা সামাল দেই, কিন্তু অন্যায় ভাবে যদি টাকা দাবি করে অতিরিক্ত, এইটার জন্য পুলিশের অধ্যতন অথরিটি আছে, তাকে দরখাস্ত দিয়ে জানাতে হবে। এটা প্রয়োজনে পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যদি আপনি প্রকাশ করে দিতে পারেন এভাবে বেআইনিভাবে ঘুষ চাচ্ছে, তাহলে পুলিশেরও ঊর্ধ্বতন যারা আছে তারা তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। অনেক সময় বিভাগীয় ব্যবস্থা তাদের বিরুদ্ধে যেখান থেকে অ্যারেস্ট করা হবে ওইখান থেকে কি ধরা হবে নাকি হাজত থেকে, মানে টাইমটা ধরা হবে 24 ঘন্টা যেটা ফ্রম দা প্লেস অফ অ্যারেস্ট বলছে, কি বলছে, এক্সক্লুডিং দ্য টাইম নেসেসারি ফর দ্য জার্নি ফ্রম দ্য প্লেস অফ অ্যারেস্ট টু দ্য কোর্ট। প্লেস অফ অ্যারেস্ট থেকে কোর্ট পর্যন্ত। হ্যাঁ স্যার, হ্যাঁ সিডব্লিউ মূলে স্যার, সিডব্লিউ মূলে প্রেরণ করতে হবে। সিডব্লিউ পূর্ণরূপটা স্যার কাস্টডি ওয়ারেন্ট। থ্যাংক ইউ স্যার। স্যার আমার প্রশ্নটা হচ্ছে আর্টিকেল 30 নিয়ে, আর্টিকেল 30 নিয়ে। হ্যাঁ, হচ্ছে কি রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোন নাগরিক কোন বিদেশি রাষ্ট্রের নিকট হইতে কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবে না। এখন আমি আমার জ্ঞানে বা আমার দক্ষতার বল আমি একটা কিতাব পেয়েছি, সেটা কি আমার অধিকার না স্যার? তাহলে সেখানে রাষ্ট্র আমাকে অধিকার কেন খর্ব করবে স্যার? রাষ্ট্র অধিকার খর্ব করবে, এখন রাষ্ট্র শুধু যাচাই করবে। আসলে যদি আপনি আপনার মর্যাদা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে অর্জন করে থাকেন, তাহলে রাষ্ট্র এটা অনুমোদন করে দিবে। ওই যেন ইসরায়েল মানে বা অন্য কোনো এই মানে 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 রাষ্ট্র কাউকে উস্কানিমূলক কাজে প্ররোচিত করার জন্য যেন কোনো ডিগ্রি না দেয়, সেই জিনিসটা অবজার্ভ করার জন্য এই পদক্ষেপটা সংবিধানে নিয়েছে। ঠিক আছে, ধরেন ওঠার জন্য কি স্যার রাষ্ট্রপতি লিখিত অনুমোদন দেবেন? এটা আপনি যখন কেউ আপনাকে দিতে চাচ্ছে, একটা রুলস অফ প্রসিডিউর আসছে, তখন আপনি বলতে হবে, রাষ্ট্রপতির বরাবর আবেদন করতে হবে, আমাকে সংবিধানের 30 অনুচ্ছেদ অনুসারে অমুক দেশ একটা উপাধি দিতে চাচ্ছে, এটা আমি গ্রহণ করার জন্য অনুমোদন দেন। তখন সেটা তারা যাচাই বাছাই করে অনুমোদন দিবে। একসাথে অনেকজন কথা বলছেন। কিরণ স্যার, আমি প্রিন্সিপাল বলছি, আমি একটু কথা বলতে পারি? জি স্যার, জি আসসালামু আলাইকুম স্যার। জি ওই সবাইকে একটু দাওয়াত দিছিলাম আগামীকাল ছেলে মেয়েদেরকে। আমার একটা সেমিনার আছে লিডারশিপের উপরে, মনে করে দেওয়ার জন্য আমি ফোন করছি। কালকে তোমার অবজার্ভার হিসেবে কোনো কথা বলার দরকার নাই, সালাম দেওয়ারও দরকার নাই, অবজার্ভার হিসেবে থাকবা, দেখবা কেমন হয়, কি হয় জীবনে কাজে লাগবে। স্যার আমরা একদম মিউটে থাকবো স্যার। অফলাইন থেকে নাস্তা খেতে পারতাম, এটা সুবিধা হতো না। কারণ এই আইডি
আইডিটা তো তাহলে স্যার আমি না- পাইনি, আমরাও জয়েন করতে পারবো স্যার? এটা কি এই পেজে আইডিতে দিয়েছেন? পারবা এই আইডিতে এই আইডিতে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। করবো স্যার আমরা কি 7টায় ঢুকবো স্যার না একটু আগে পরে ঢুকবো? 7:30 পরে আমরা শুরু হবে 8টা থেকে, তোমরা জি, স্যার। সারা 8টার দিকে 8টার মধ্যে জয়েন করলে হবে আর কি। স্যার প্রশ্ন ওখান থেকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি হ্যাঁ ঠিক আছে ওই স্যার বিদেশি খেতাব, স্যার বিদেশি খেতাবের ক্ষেত্রে স্যার যদি স্যার রাষ্ট্র দিতে হবে নাকি যদি স্যার কোন অর্গানাইজেশন দেওয়ার চেষ্টা করে অন্য দেশের, সেক্ষেত্রে স্যার একই একটা উগ্রবাদী সংগঠন যদি কাউকে খেতাব দিয়ে একটা ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করার জন্য, নৈতিকতার বিরুদ্ধে কাজ করার জন্য, জঙ্গি কোনো কাজ করার জন্য প্ররোচিত করে, সেই ক্ষেত্রে রাষ্ট্র এটা যাচাই বাছাই করে দেখবে। কিন্তু কেউ যদি আসলেই যদি সায়েন্সে, কেমিস্ট্রি, বায়োলজিতে কোনো কিছু অর্জন করে, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, রাষ্ট্র তো কখনো তাকে ডিসকারেজ করবে না, রাষ্ট্র উৎসাহিত করবে। আমাদের দেশের একটা মানুষ খেতাব পাচ্ছে, সেটা তো রাষ্ট্রের জন্য একটা গৌরবের বিষয়। তো যাই হোক, এটা নিয়ে আসলে তেমন একটা বেশি আলোচনা করার বিষয় নেই। আমার মনে হচ্ছে নেক্সট ক্লাসকে আমরা অনেক দেরি করে ফেলেছি। কালকে প্রিন্সিপাল স্যার যেটা দাওয়াত করেছেন সেখানেও থাকবেন, আর প্রশ্নগুলো আপনাদের মনে মনে রাখেন, নেক্সট ক্লাসে করবেন। সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।